হাসিনার শাসনের উন্নয়নের বানোয়াট গল্প। এবং সর্বশেষ জানাবো এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিতর্কিত মন্তব্য মোদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনার শাসনের উন্নয়নের বানোয়াট গল্প। আমি তাকে এমন একটি প্রস্তাব দেব যা সে ফিরিয়ে দিতে পারবে না। দ্য গডফাদার সিনেমার এই বিখ্যাত সংলাপ আসলে একটি হুমকি। যখন মাফিয়া প্রধান কিছু বলেন তা মানা ছাড়া উপায় নেই। শেখ হাসিনা বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিলেন, উন্নয়ন নাকি গণতান্ত্রিক অধিকার। এও ছিল এমন এক প্রস্তাব যা বাংলাদেশের মানুষের পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না। কিন্তু গণতন্ত্রকে শ্বাসরোধ করে ও মানবাধিকারকে পিষে উন্নয়নকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের দাবিগুলোর পেছনে লুকিয়ে থাকা বাস্তবতাগুলোকে তথ্য নির্ভর অন্তর্দৃষ্টি দিয়ে উন্মোচন করা প্রয়োজন। জিডিপি সম্ভবত সবচেয়ে বেশি ব্যবহৃত ও অপব্যবহৃত উন্নয়নের সূচক, আর তা ছিল হাসিনা শাসনের সবচেয়ে বড় গর্বের বিষয়। হাসিনার মন্ত্রীরা প্রায়ই আমাদের বলতেন যে তারা বাংলাদেশের জিডিপি 2009 সালে মাত্র $102 বিলিয়ন থেকে 2023 সালে $460 বিলিয়ন উন্নীত করেছেন। শুনতে সত্যি এক বিরাট কৃতিত্বের মতো শোনায়, কিন্তু এটিও কি আরেকটি মিথ্যাচার? এখানে কয়টি ফাঁক আছে। প্রথমত, এই তথ্যের সত্যতা নিয়ে কতটা নিশ্চিত হওয়া যায়? হাসিনার পতনের কয়েক সপ্তাহ আগে রপ্তানি উন্নয়ন ব্যুরোর রপ্তানি পরিসংখ্যান সংশোধন করে বাংলাদেশ ব্যাংক জানায় ব্যুরো প্রায় 30% অতিরিক্ত দেখিয়েছিল। যদিও তারা ব্যাখ্যা করে যে এর ফলে জিডিপিতে কোনো পরিবর্তন আসবে না। তা যদি নাও হয়, তবুও এটি জিডিপির অন্য উপাদানগুলো সম্পর্কে প্রশ্ন তোলে। দ্বিতীয়ত, জিডিপি শুধু তখনই উন্নয়নের সূচক যখন বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম উৎপাদনশীল হয়। যখন সন্দেহজনক মেগা প্রকল্পগুলোর ব্যয় অযৌক্তিকভাবে বেশি হয়, তখন জিডিপি আকাশচুম্বী হয়। কিন্তু তাতে জনগণের প্রকৃত কোনো অধিকার বা উপকার হবে না। তাদের জীবনমান উন্নত হবে না, ভোগান্তি কমবে না, বরং জিডিপি নিয়ে আস্ফালন করাটা যে অর্থনৈতিক সন্ত্রাসের আরেকটি প্রয়াস, তা আজ জনগণ জানে। শেখ হাসিনা বাংলাদেশকে একটি প্রস্তাব দিয়েছিলেন, উন্নয়ন নাকি গণতান্ত্রিক অধিকার। এও ছিল এমন এক প্রস্তাব যা বাংলাদেশের মানুষের পক্ষে অস্বীকার করা সম্ভব ছিল না। এগুলো ছাড়াও কিছু পদ্ধতিগত কূটকৌশলও আছে। মূলত জিডিপি যৌগিক সুদের মতো কাজ করে। যদি কোনো দেশের জিডিপি 100 টাকা হয় এবং তা 5% হারে বৃদ্ধি পায়, তাহলে তা 105 টাকা হবে। পরের বছরে একই হারে 5% বৃদ্ধি পেলে তা 110 টাকা হবে না, 110.25 টাকা হবে। তাই 15 বছর আগের জিডিপির সঙ্গে তুলনা করে আপনি বড় সাফল্য দাবি করতে পারেন না। সরকারগুলোর পারফরমেন্স তুলনা করলে বছর ধরে প্রবৃদ্ধির হার হিসেবে করতে হবে। আবার যখন জনসংখ্যা বাড়ে তখন জিডিপিও বাড়ে, কারণ জিডিপির সবচেয়ে বড় উপাদান হলো ব্যক্তিগত ভোগ। সহজ কথায়, যদি খাওয়ার জন্য বেশি মুখ থাকে তবে পারিবারিক ব্যয়ও বেশি হবে এবং সেই ব্যয় জিডিপিতে যোগ হবে। তাই সময়ের সঙ্গে তুলনা করার জন্য মাথাপিছু জিডিপি ব্যবহার করতে হবে। 15 বছর আগের 100 টাকার একই মূল্য এখন আর নেই। তাই তুলনার জন্য বর্তমান দামে নয়, নির্দিষ্ট মূল্যের ভিত্তিতে জিডিপি মাপা প্রয়োজন। বাংলাদেশ গত 15 বছরে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে, কিন্তু কোথায় সেই ব্যতিক্রমী উন্নয়ন? প্রকৃতপক্ষে বিএনপি দুবার স্থবির অর্থনীতিকে চাঙা করেছে এবং নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ প্রবৃদ্ধি বিএনপির সর্বশেষ মেয়াদের শেষের দিকে হয়েছিল। বিএনপি নিজেও হয়তো এই বিষয়ে সচেতন নয়। প্রকৃতপক্ষে বাংলাদেশ সবচেয়ে বড় দারিদ্র্য হ্রাস দেখেছে, যথাক্রমে 8 ও 9%। 1991 থেকে 95 এবং 2000 থেকে 2005 সালের মধ্যে উভয় ছিল আওয়ামী লীগ মেয়াদ বহির্ভূত সময়ে বিএনপির শাসনামলে। শেখ হাসিনা ও তার দলের নেতারা বলতেন, গত 15 বছরে বাংলাদেশি মানুষের গড় আয় 3 গুণ বেড়েছে। ঠিক আছে, এটা সত্য, কিন্তু তা কি আসলেই দাবি করার মতো ব্যতিক্রমী কিছু? বাংলাদেশের গৃহস্থালী আয় ও ব্যয়ের সমীক্ষা 2022 প্রতিবেদন থেকে কিছু হিসাব দেখা যাক। 2010 থেকে 2022 সালের মধ্যে 12 বছরে গড় গৃহস্থালী আয় 11,479 টাকা থেকে বেড়ে 32,422 টাকায় পৌঁছেছে। অর্থাৎ আয় বেড়েছে 2.8 গুণ। কিন্তু 2005 থেকে 2010 সালের মধ্যে মাত্র 5 বছরে আয় 7,203 টাকা বেড়ে 11,479 টাকায় পৌঁছেছিল, যা ছিল 1.6 গুণ। অন্য কথায় 2005 থেকে 2010 সালের মধ্যে বিভিন্ন সরকারের মিশ্র মেয়াদে গড় গৃহস্থালী আয় বছরে
গড়ে 9.8% হারে বেড়েছিল। এই অর্জন কতটা ব্যতিক্রমী এখন এর সঙ্গে যুক্ত করুন 2010 থেকে 2022 সালের মধ্যে প্রতিদিনের জিনিসপত্রের দাম 2.16 গুণ বেড়েছে এবং আয় বৈষম্যও বেড়েছে। আপনি বুঝতে পারবেন স্বৈরাচারী শাসনামলে প্রকৃত আয়ের দিক থেকে সবচেয়ে দারিদ্র জনগোষ্ঠী আসলে দরিদ্রতর হয়ে পড়ে। স্বৈরাচারী সরকার বলেছিল যে তারা দারিদ্রকে জয় করেছে, বলেছিল বাংলাদেশে গরিব মানুষ প্রায় বিলুপ্তির পথে। প্রকৃতপক্ষে বাংলাদেশ দারিদ্র বিমোচনে বড় অগ্রগতি অর্জন করেছে 2010 থেকে 2022 সালের মধ্যে। এই সময়ে দৈনিক $2.15 নিচে বসবাসকারী লোকের সংখ্যা 18.02% থেকে 5% নেমে এসেছে, অর্থাৎ প্রতি 5 বছরে প্রায় 5% হ্রাস। এটি সত্যিই ভালো, তবে সন্দেহজনক ও ব্যতিক্রমী। আমাদের গণতান্ত্রিক অধিকার বিলুপ্তির বিনিময়ে কতটা দারিদ্র বিমোচন হয়েছে? প্রকৃতপক্ষে বাংলাদেশ সবচেয়ে বড় দারিদ্র হ্রাস দেখেছে যথাক্রমে 8 ও 9%, 1991 থেকে 95 এবং 2000 থেকে 2005 সালের মধ্যে। উভয়ই ছিল আওয়ামী লীগ মেয়াদ বহির্ভূত সময়ে বিএনপির শাসনামলে। তার সত্ত্বেও হাসিনার শাসনের দাবি শুধু তারাই বাংলাদেশের দারিদ্র বিমোচনে অবদান রেখেছে। বিগত 15 বছরের তথাকথিত উন্নয়নের পরিসংখ্যানকে একপাশে রেখে আমাদের এখন দেশের সেবা খাতের প্রকৃত অবস্থার দিকে মনোযোগ দেওয়া উচিত। অর্থাৎ কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, রপ্তানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুৎ খাতের উন্নয়নের কথাও বলা হয়। এটি মূলত জ্বালানি আমদানির উপর নির্ভরশীল সাময়িক সমাধান। এ ধরনের পরিকল্পনা দীর্ঘমেয়াদে কেবলই গলার কাটা হবে। অনেকে অবকাঠামো খাতে শেখ হাসিনার অবদানের কথা বলে থাকেন। পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পের সুফল নিয়ে সন্দেহের অবকাশ নেই, তবে এই বিশাল মেগা প্রকল্পগুলোর বিপুল ঋণ শোধ করতেই হবে, যার বড় অংশই দুর্নীতিতে ব্যয় হয়েছে। মনে রাখতে হবে, সেতু, রাস্তা ইত্যাদির মতো প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলাও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। উন্নত অবকাঠামো থাকার সত্ত্বেও অনেক দেশকে মধ্যম আয়ের ফাঁদে আটকে থাকতে হয় প্রাতিষ্ঠানিক উন্নয়নে পর্যাপ্ত বিনিয়োগ না করায়। এরকম সব কারণে পূর্ববর্তী সরকার আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে বিতর্কিত মন্তব্য মোদির। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনের আগে বারবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়টি সামনে নিয়ে আসছে বিজেপি। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুধবার ঝাড়খণ্ডে এক জনসভায় বলেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে ওই রাজ্যে। এর আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতো বিজেপি নেতারা একাধিকবার মন্তব্য করেছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্যই ঝাড়খণ্ডের জনবিন্যাস বদলে যাচ্ছে। আদিবাসী মূলবাসীরা অদূর ভবিষ্যতে সংখ্যালঘু হয়ে পড়বেন, এই আশঙ্কাও প্রকাশ করেছেন বিজেপি নেতারা। বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের উই পোকা অভিহিত করা বা খুঁজে বার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করার হুমকিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির শীর্ষ নেতারা। বেশিরভাগ সময় বাংলাদেশ সরকার ওইসব মন্তব্যের পরেও জোরালো প্রতিবাদ জানায়নি, কিন্তু ঝাড়খণ্ডের এক জনসভায় অমিত শাহর মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ঢাকায় ভারতের উপরাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ নোট দিয়েছে বাংলাদেশ। এভাবে প্রতিবাদ জানানো অতি বিরল ঘটনা বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।